কোনো এক হুজুর বলেছে নির্বাচন জিহাদ নয়, তাই আমাদের এলাকায় এ নিয়ে দুয়াশা তৈরি হয়েছে। দয়া করে আপনি কিছু বলেন, বিশেষ অনুরোধ। ভাই বললে, আমি বললেও সমস্যা, না বললেও সমস্যা। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, মূল কথা শুনেন। গণতন্ত্র হারাম। গণতন্ত্র, সবাই বলেন গণতন্ত্র। অন্তত যারা কোরআন সুন্নাহ সামান্য পরিমাণে পড়েছে, এমন কোন আলেম জীবনেও গণতন্ত্রকে হালাল বলতে পারে না। গণতন্ত্র হারাম, এতে কোনো সন্দেহ নাই। বাকি হলো নির্বাচনের বিষয়। গণতন্ত্র হারাম, নির্বাচনের বিষয় আকাবিরে দেওবন্দের আমি সকল ফতোয়া ঘেটেছি। দারুম দেওবন্দের কথা নিয়ে আমার আলোচনা আছে, আমি ওইদিকে যাচ্ছি না। তো দেখুন, এখানে স্পষ্ট বলা হচ্ছে ইসলামিস্টদের পক্ষ থেকে যে গণতন্ত্র হারাম। আমাকে এই ভিডিওটি একজন শেয়ার করে বলেছে যে সনাতন ধর্মের পক্ষ থেকে আপনি এমনটা বিশ্লেষণ করুন যে সনাতন ধর্মেও কি এমনভাবে গণতন্ত্রকে নিষেধ করা হয়েছে কিনা, বা সনাতন ধর্মের মতে গণতন্ত্রকে কেমনভাবে সাপোর্ট করা হয়েছে বা সাপোর্ট করা হয়নি, সমস্ত কিছু বলার জন্য আমাকে বলা হয়েছে। তাই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে সনাতন ধর্ম থেকে যদি আমরা দেখি যে গণতন্ত্র না রাজতন্ত্র কোনটা সঠিক। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখন আপনাকে বলি যে গণতন্ত্রের বিষয়টা কি। তো গণতন্ত্রের বিষয়টা হচ্ছে রাষ্ট্রের সমস্ত জনগণ যাদের ভোটটা, মানে যাদের একটা নির্দিষ্ট বয়স হয়েছে মত দান অর্থাৎ রাজা নির্বাচনের, হ্যাঁ, আমাদের শাসক গোষ্ঠী নির্বাচনের একটা বয়স সীমা বেঁধে দেওয়া হয়। সেই বয়স সীমা অনুসারে তারা সকলে মিলে ভোট করে যে বিজয়ী হয় তাকে আমরা কি শাসক হিসেবে মেনে নিই। এটা হচ্ছে গণতন্ত্র। আর রাজতন্ত্র কি? রাজতন্ত্র হচ্ছে রাজার ছেলে রাজা হবে এবং একজন নেতা থাকবে যে কখনোই পরিবর্তন হবে না তার মৃত্যুর আগ পর্যন্ত। সে যদি চায় সে রাজা হয়ে থাকতে পারবে যতদিন পর্যন্ত সে রাজার কর্ম পালন করতে পারতেছে। তো এটা হচ্ছে রাজতন্ত্র, রাজার ছেলেই রাজা হবে। হ্যাঁ, তবে এখানে প্রশ্ন আসতে পারে যে সনাতন ধর্মের মধ্যে কি বলা হয়েছে। সনাতন ধর্মের মধ্যে এটাই বলা হয়েছে যে সনাতন ধর্মের যে প্রথম দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পারি কিছুটা নির্বাচনের মতো সিলেকশন, তবে ওটা ইলেকশন বলা যাবে না, সিলেকশন। তো মহর্ষি মনুকে সর্বপ্রথম রাজা বানানো হয়েছিল এবং আমাদের সনাতন ধর্মের মধ্যে বিভিন্ন স্থানের আমরা রাজতন্ত্রেরই বেশিরভাগ উল্লেখ পাই এবং আমরা ইতিহাস থেকে জানতে পারি যে সমস্ত পৃথিবী একসময় রাজতন্ত্রের অধীনে ছিল, অর্থাৎ রাজার ছেলে রাজা হয়েছে, এটাই স্বাভাবিক। তবে আমরা ভারতবর্ষের দিকে তাকালে গণরাজ্য দেখতে পারি। গণরাজ্য মানে কি? যারা প্রজার ভোটে বা প্রজা নির্বাচন করে একজন রাজাকে, সে সে বারবার এরকম ভোট হয় না আর কি, 5 বছর অন্তর অন্তর, এমনটা না। তবে জনগণ কোনো এক রাজাকে সিলেক্ট করে বা নির্বাচিত করে। তো এমনটা আমরা কিন্তু দেখতে পারি। কিন্তু প্রশ্ন এখানেই যে গণতন্ত্রকে আমরা যদি পক্ষ নেই তাহলে আমাদের সনাতন ধর্মের গণতন্ত্র আবার কেমন ছিল, আর রাজতন্ত্রকেই কেন আমরা সাপোর্ট করি, বা রাজতন্ত্রকে সাপোর্ট করার কারণটা কি। তো সব কিছু বলতেছি। তো সর্বপ্রথমে সনাতন ধর্মের মধ্যে ইলেকশন নয়, সিলেকশন করা হতো। আর বর্তমানে যে গণতন্ত্র অর্থাৎ সকল নাগরিকের ভোটে একজন প্রার্থী বা একজন শাসক নির্বাচিত হয় তেমনটা না। সেখানে নির্বাচনের অধিকার শুধুমাত্র পণ্ডিতদের ছিল, অর্থাৎ যারা জ্ঞানী বুদ্ধিমান বিদ্বান তাদের ছিল যে কে রাজা হবে কে রাজা হবে না। তাদের অধিকার ছিল বা তাদের ক্ষমতা ছিল, তারা কাউকে রাজা বানাতে পারে বা কাউকে রাজার পদ থেকে সরাতে পারে। এটা কার অধিকার ছিল? পুরোহিতদের। তো এখন আমাদের পুরোহিতরা কীভাবে সিলেক্ট করতো অর্থাৎ বাছাই করতো? তো রাজার বিভিন্ন ছেলে থাকতো, তাদের মধ্যে থেকেই একজনকে বাছাই করা হতো। সেটা কিভাবে? সেটা কি শুধু জ্যেষ্ঠতার উপর ভিত্তি করে, অর্থাৎ কোনো বড় সন্তান এই রাজা হবে আর কেউ রাজা হবে না এমনটা? হ্যাঁ, এমনটাও করা হতো। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে বড় সন্তান যদি ভালো না হয়, বিদ্যা বুদ্ধিতে যদি ভালো না থাকে বা শারীরিক কোনো সমস্যা থাকে বা আরও বিভিন্ন ধরনের ন্যায়সঙ্গত বা সে যদি অন্যরকম হয়, তাহলে কিন্তু আমাদের পুরোহিতরা সেই জ্যেষ্ঠ সন্তান অর্থাৎ বড় ছেলেকে রাজা হিসেবে মান্য করতো না। হ্যাঁ, তখন কি করা হতো? তখন করা হতো এমনটা যে মনে করুন যে হচ্ছে বিভিন্ন রাজকুমার পরীক্ষা দিত
কাদের কাছে পরীক্ষা দিত? সেই পুরোহিতদের কাছে পরীক্ষা দিত। পরীক্ষা দেওয়ার পরে কিন্তু মনে করুন যে হচ্ছে পরীক্ষা দেওয়ার পরেই কিন্তু তারা নির্বাচিত হতো যে তারা রাজা হবে কিনা। হ্যাঁ, তো রাজা হবে কিনা তারা এরকম পরীক্ষা দিত। পরীক্ষা দেওয়ার পরে কিন্তু তারা মনে করুন যে পুরোহিতরা দেখতো যে আসলে বিষয়টা কি। হ্যাঁ, আসলে কাকে রাজা করা যায়, কাকে রাজা করা যায় না। তো এভাবে আর কি সিলেক্ট করা হতো কে রাজা হবে কিনা। আর রাজতন্ত্রের বিষয়টা এমন, তবে অত্যাচারী শাসকদের বিরুদ্ধে লড়াই করার কথা বলা হয়েছে। কোনো শাসক যদি বেদের বিরুদ্ধে অর্থাৎ সনাতনের বিরুদ্ধে কথা বলে বা সনাতন ধর্মের বিরুদ্ধে আচরণ করে, তখন কিন্তু তাকে শাস্তির আয়তায় আনার কথা বলা হয়েছে। হ্যাঁ, তো এভাবে কিন্তু শাস্তির আয়তায় আনার কথা বলা হয়েছে বারবার আমাদের সনাতন ধর্মের পক্ষ থেকে। হ্যাঁ, যেমন আমরা ইতিহাসেও দেখতে পারি যে ধনানন্দর মতো অত্যাচারী শাসককে চাণক্য হারিয়ে দিয়েছে। ঠিক আছে, এমন কিন্তু আমরা ঘটনা দেখতে পারি। তো এইভাবে অন্যায়কারীদের বিরুদ্ধে লড়াই করার কথা বলা হয়েছে সনাতন ধর্মেও, যেন হচ্ছে আমরা আমাদের যোগ্য ন্যায় আমরা পেতে পারি, আমাদের প্রাপ্য ন্যায়। কারণ রাজা যদি দুষ্ট হয় তাহলে কিন্তু আমাদের একদম সব প্রজারই মানে জীবনে অন্ধকার নেমে আসবে। তাই আমাদের ধর্মের মধ্যে রাজতন্ত্রকেই বেশিরভাগ সমর্থন দেওয়া হয়, তবে যোগ্য শাসক যদি না হয় তখন তাকে কিন্তু সরানোর ব্যবস্থাও করা হয়। তো যাই হোক, আশা করি উত্তর পেয়ে গেছেন। আর আরেকটা কথা বলি যে এই গণতন্ত্রকে সনাতন ধর্ম প্রকৃতপক্ষে সাপোর্ট করে কি না। তো সেভাবে সাপোর্ট, মনে করুন যদি অত্যাচারী রাজা না হয়, মনে করুন শাসক যদি অত্যাচারী না হয় তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু শাসক যদি অত্যাচারী হয় তাহলে গণতন্ত্র হোক বা রাজতন্ত্র হোক, সনাতন ধর্ম কোনোটাকেই সাপোর্ট করে না। আশা করি আপনারা বুঝেছেন। সেটা হচ্ছে আমরা অনলাইন অ্যাপ তৈরি করতেছি। এই অনলাইন অ্যাপে যদি আপনারা সহযোগিতা করতে চান, আর্থিক সহযোগিতা, তাহলে কিন্তু আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু আর্থিক সহযোগিতা করতে পারেন, অথবা আমাদের এই টি শার্টগুলো কিনেও কিন্তু আপনি আর্থিক সহযোগিতা করতে পারেন। কারণ হচ্ছে এই টি শার্টগুলোর লাভের অংশ আমরা অ্যাপ তৈরির কাজে ব্যবহার করব। তাই অবশ্যই বেদ প্রচারের এই মহাযজ্ঞকে আপনারা সমর্থন করুন আর্থিকভাবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।